হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। যার আজকে প্র্যাকটিস সেট নাম্বার 7। তো অলরেডি 6টা সেট কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে। তো যারা সেই সেটগুলো দেখোনি তোমাদের প্রত্যেককে বলবো, একটা প্লেলিস্ট করে দিয়েছি আমি, সেখান থেকে অবশ্যই দেখে নিও। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে। শুরু করি আজকের সেট নাম্বার 7। তো দেখো, আজকে কিন্তু একটু আমরা ভিন্নভাবে কিন্তু বিষয়গুলো দেখব। আজকে একদম ভিন্নভাবে এখানে অনেকগুলো এমসিকিউ বা অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের কভার হবে। ওভারঅল আপনার হিস্ট্রিটা এখানে একটু ছকের মাধ্যমে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, 1757 থেকে 1773 এই সময়টাতে যদি আমরা দেখি, তো এখানে কিন্তু পদ হচ্ছে গভর্নর অফ বেঙ্গল পদটা ছিল, এবং প্রথম যিনি গভর্নর অফ বেঙ্গল ছিলেন তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ। তো এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আমরা ক্ষমতার বিবর্তন, ব্রিটিশ ভারতের যে শীর্ষপদ সেগুলো আমরা দেখছি এখানে। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট আসে সর্বপ্রথম, অ্যান্ড এই সময় বাংলার গভর্নর জেনারেল যিনি হন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। মাথায় রাখবে এটা। 1833 খ্রিস্টাব্দে একটা অ্যাক্ট আসছে, যেটা হচ্ছে চার্টার অ্যাক্ট। মাঝখানে আরও অ্যাক্ট আছে, কিন্তু আমি সেগুলো এখানে কভার করিনি, যেগুলো ইম্পর্টেন্ট এবং টু দ্য পয়েন্ট বিষয়গুলো রাখার চেষ্টা করেছি। তো এই সময় একটা পদ সৃষ্টি করা হচ্ছে, যে পদটা হচ্ছে এটাকেই রিপ্লেস করে হচ্ছে, মানে এটার পরিবর্তেই, যেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। এবং প্রথম কে হচ্ছেন ভারতের গভর্নর জেনারেল, সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। তো এগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা। নেক্সট, 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এই সময় কি হচ্ছে, এই সময় কিন্তু একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার কিন্তু একদম অবসান হচ্ছে, এবং ক্রাউনের হাতে, মানে রানীর হাতে কিন্তু সরাসরি কিন্তু ক্ষমতা কিন্তু চলে যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা। তারাই কিন্তু ডিরেক্টলি এখন শাসন করবে ভারতে এই সময়টাতে। এবং এই সময় যে পদটা তৈরি করা হচ্ছে এই গভর্নর জেনারেল ভারতের, তার থেকে তৈরি করা হচ্ছে এখানে ভাইসরয় অফ ইন্ডিয়া, মানে ভারতের ভাইসরয় পদ সৃষ্টি করা হচ্ছে। যেখানে প্রথম ভাইসরয় কে ছিলেন, তিনি হচ্ছেন ক্যানিং ছিলেন কিন্তু প্রথম ভাইসরয়। এবার 1947 ইন্ডিপেন্ডেন্স যে অ্যাক্ট, এখানে যদি আমরা দেখি, তো এখানে একটা পদ সৃষ্টি করা হচ্ছে, যেটা হচ্ছে স্বাধীন ভারতের মানে গভর্নর জেনারেল। তো এখানে যদি আমরা দেখি, প্রথম শেষ ভাইসরয়ের কথা বলি, তো এই সময়টাতে তো শেষ ভাইসরয় কিন্তু মাউন্ট ব্যাটেন ছিলেন। ওকে, তো এভাবে কিন্তু আমরা চার্টের মাধ্যমে অনেকগুলো বিষয় কিন্তু দেখার চেষ্টা করব। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট আমাদের গান্ধীজির যুগ থেকে রয়েছে, যেখানে 1915 থেকে 1946 পর্যন্ত ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা এখানে দেখে নেব। যেমন হচ্ছে 1915 থেকে 17 প্রত্যাবর্তন ও শুরু। 1915-তে ভারতে গান্ধীজি ফিরে আসছেন, এবং 1916-তে যদি দেখো, তাহলে সেই সময় কিন্তু কী হচ্ছে, লখনৌ অধিবেশন হচ্ছে, এবং এই সময় কিন্তু তিনি রাজকুমার শুক্লার সাথে সাক্ষাৎও করছেন। এবং 1917 সালে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে, যেটা কোথায় হচ্ছে, বিহারে হচ্ছে। তো এগুলো কিন্তু অনেক সময় তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। 1920 সালে আমরা যদি দেখি, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, বা যেটাকে বলা হচ্ছে অসহযোগ আন্দোলন। ডিরেক্টলি জিজ্ঞেস করা হয় যে অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়, তো সেটা হচ্ছে 1920-তে। এবং 1924 সালে একটা ইম্পর্টেন্ট বিষয় ঘটে, সেটা হচ্ছে কি, বেলগাঁও অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেন কংগ্রেসের। ফার্স্ট টাইম এটাই ছিল, অ্যান্ড এটাই আই থিঙ্ক লাস্ট টাইম ছিল, এটাই লাস্ট ছিল। তো এই যে বেলগাঁও অধিবেশনে তিনি সভাপতিত্ব করছেন কত সালে, সেটা হচ্ছে 1924 সালে। 1930 সালে আইন অমান্য ও ডান্ডি মার্চ এটাতে হয় 1930 সালে, যেখানে 12 মার্চ সবরমতী আশ্রম থেকে 78 জন সঙ্গী নিয়ে তিনি যাত্রা করেন, এবং 6 এপ্রিল তিনি ডান্ডি পৌঁছান। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়, এটা মাথায় রাখবে। 8ই আগস্ট শুরু হয়, অ্যান্ড 9ই আগস্ট কিন্তু অপারেশন জিরো আওয়ার ও নেতাদের কিন্তু এখানে গ্রেপ্তার করা হয়। ওকে, 1946 সালে যদি দেখা হয়, তো এখানে আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো নোয়াখালী যাত্রা, এবং এই যাত্রাটা ছিল সাম্প্রতিক দাঙ্গা প্রশমনে। ওকে, তো এই ছিল ইম্পর্টেন্ট কিছু বিষয় এখান থেকে। দেখো, অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে তোমাদের কভার হচ্ছে। যেমন হচ্ছে বেলগাঁও অধিবেশনে প্রথম সভাপতিত্ব করছেন গান্ধীজি, সেটা কত সালে, 1924 সালে। কত সালে হচ্ছে তোমার, যেমন হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে 1920-তে।
তারপরে হচ্ছে যেমন হচ্ছে আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ, সেটা কত সালে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হচ্ছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। নেক্সট, এবার মহাবিদ্রোহ থেকে আমরা কিছু বিষয় দেখে নেব, যেটা হচ্ছে 1857 সালে শুরু হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে এখানে দেখলাম না আমরা যে 1858 গভর্নমেন্ট একটা কিন্তু নিয়ে আসলো, ক্রাউনের হাতে সরাসরি ক্ষমতা চলে গেল, ইস্ট ইন্ডিয়ার ক্ষমতা। তো কি কারণে হয়েছিল এটা? মূলত কিন্তু এই যে মহাবিদ্রোহের একটা ভয়াবহ চিত্র কিন্তু দেখার পরপরই কিন্তু এই বিষয়টা ঘটে। তো এখান থেকে আমরা দেখে নেব, যেমন হচ্ছে পলাশির যুদ্ধের, যেটা কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হচ্ছে 1757 সালে হয়েছিল। ঠিক 100 বছর পর আমরা বলতে পারি, যেটা হচ্ছে 1858 সালের 1 নভেম্বর ব্রিটিশ ক্রাউন কিন্তু সরাসরি তার শাসনভার কিন্তু এখানকার মানে কোম্পানির হাত থেকে কিন্তু নিয়ে নেন। এখান থেকে আমাদের কিছু বিষয় যেগুলো খুব কোশ্চেনে আসে বারংবার, সেটা হচ্ছে যে এই যে মহাবিদ্রোহ হচ্ছে কারা কোন জায়গা থেকে নেতৃত্ব দেন, মানে বিভিন্ন লিডার কিন্তু তৈরি হয়েছিল গোটা দেশের, আমরা বিভিন্ন অংশে কিন্তু দেখতে পাবো। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, যে কোথায় কে নেতৃত্ব দিয়েছিল। যেমন দিল্লিতে মাথায় রাখবে জেনারেল বকত খান। জেনারেল বকত খান তিনি হচ্ছেন নেতৃত্ব দিয়েছিলেন এই মহাবিদ্রোহে। নেক্সট হচ্ছে লখনৌ থেকে বেগম হজরত মহল কিন্তু তিনি দিয়েছিলেন কিন্তু লখনৌ থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব। কানপুর থেকে দিয়েছিলেন নানা সাহেব। বিহার থেকে হচ্ছে কুনওয়ার সিং। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। ঝাঁসি থেকে দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই, অ্যান্ড লোকেশনগুলোও দেখতে পাচ্ছ একদম এক্স্যাক্টলি কিন্তু সেইভাবে কিন্তু দেওয়া রয়েছে লোকেশনগুলো। তো তোমাদের জন্য মানে সুবিধা যেন হয় সেই হিসাবে কিন্তু এগুলো করা হয়েছে। গোয়ালিয়র থেকে তাতিয়া টোপে তিনি দিয়েছেন। ফারুকাবাদ থেকে দিয়েছিলেন হচ্ছে তাজাজ্জুল হোসেন খান। বেরেলি থেকে দিয়েছিলেন হচ্ছে খান বাহাদুর খান। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, ডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করা হবে যে দিল্লি থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দেন? তো তিনি হচ্ছেন বকত খান। লখনৌ থেকে কে দেন? বেগম হজরত মহল। কানপুর থেকে নানা সাহেব। বিহার থেকে কুনওয়ার সিং। ঝাঁসি থেকে হচ্ছে রানী লক্ষ্মীবাই। গোয়ালিয়র থেকে তাতিয়া টোপ। এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, এবারে আমরা আরও একটা ইম্পর্টেন্ট সেশন দেখব, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস ও প্রারম্ভিক কিছু আন্দোলন। যেমন হচ্ছে দেখো, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কোথায়? এখানে আমরা দেখে নেব, সেটা হচ্ছে বোম্বাইতে বা মুম্বাই, বর্তমান যে মুম্বাই সেখানে কিন্তু হয়। এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা হচ্ছে এ ও হিউম, বা সরাসরি তোমরা এইভাবে মনে রাখতে পারো, হিউমের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়। কংগ্রেসকে একটি নিরাপত্তা ভাল্ভ হিসেবে গড়তে চেয়েছিলেন তারা, বা সেফটি ভাল্ভ হিসেবে। তৎকালীন যদি ভাইসরয় জিজ্ঞেস করা হয় মানে প্রতিষ্ঠার সময়, তো তিনি হয়ে যাবেন ডাফরিন। এই ডাফরিনটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই তোমরা, ঠিক আছে? ভাইসরয় কিন্তু জিজ্ঞেস করা হয় কংগ্রেস। এবং এই অধিবেশনে কিন্তু টোটাল 72 জন কিন্তু মানে উপস্থিত ছিলেন, ব্যক্তি কিন্তু উপস্থিত ছিলেন এই অধিবেশনটাতে। তো এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এবার আরও কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমরা এখানে দেখে নেব, যেমন হচ্ছে প্রথম সভাপতি যদি বলা হয়, এই 1885 সালের যে কংগ্রেসের সেশন বা যেখানে প্রতিষ্ঠা হয়, তো এই সময় কিন্তু প্রথম সভাপতি যদি বলা হয় সেটা হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে। ওকে, এবার যদি বলা হয় প্রথম বিদেশি সভাপতি, তো তিনি হয়ে যাবেন জর্জ উইল। প্রথম মুসলিম সভাপতিকে, তো প্রথম মুসলিম সভাপতি ছিলেন হচ্ছে বদরুদ্দিন তোয়েবজি। প্রথম মহিলা সভাপতি যদি বলা হয়, তাহলে প্রথম মহিলা সভাপতি কিন্তু অ্যানি বেসান্ত হয়ে যাবে। এখানে আরও একটা পয়েন্ট তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে প্রথম ভারতীয় যদি মহিলা বলা হয়, তাহলে তিনি হয়ে যাবেন সরোজিনী নাইডু। তাহলে প্রথম মহিলা যদি বলা হয় কংগ্রেসের প্রেসিডেন্ট, তো তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত, তিনি ভারতীয় ছিলেন না নিশ্চয়ই। তো ভারতীয় যদি বলা হয় প্রথম মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, তাহলে তিনি হয়ে যাবেন সরোজিনী নাইডু। ঠিক আছে, আমি পরবর্তীতে কংগ্রেসের আলাদাভাবে সেশন নিয়ে আসবো, এরকমভাবেই সেখানে তথ্য থাকবে, সেখানে কিন্তু আলোচনা করব আমরা এগুলো বিষয়। আরও একটা পয়েন্ট এখান থেকে, যেমন হচ্ছে দীর্ঘতম ও কনিষ্ঠ সভাপতি যদি বলা হয়, তো তিনি হয়ে যাবেন আবুল কালাম আজাদ। তাহলে কংগ্রেসের একদম দীর্ঘতম মানে এবং কনিষ্ঠ যদি বলা হয়, তো তিনি হয়ে যাবেন আব্দুল কালাম আজাদ। এবার কিছু অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেই সময় প্রারম্ভিক কিছু আন্দোলন, যেমন হচ্ছে 1876 কি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা হচ্ছে কোথায়? কলকাতায় হচ্ছে। এবং প্রতিষ্ঠাতা কারা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে আনন্দ মোহন বসু। এবং 1905 সালে ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে,
যেটা হচ্ছে লর্ড কার্জনের দ্বারা কিন্তু এই বঙ্গভঙ্গ কিন্তু কার্যকরী হয়, যেটা হচ্ছে 16ই অক্টোবর 1905। এবং এই সময় কিন্তু স্বদেশী আন্দোলনের কিন্তু সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে আমরা দেখব যে লর্ড হার্ডিঞ্জ এটি কিন্তু রদ করেন। 1906 সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কোথায়? এই জায়গাটাও জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে ঢাকায়। এবং কারা করেন? সেটা হচ্ছে খাজা সলিমুল্লাহ দ্বারা। এবং প্রথম সভাপতি যদি বলা হয়, তিনি হচ্ছেন আগা খান কিন্তু ছিলেন হচ্ছে এই মুসলিম লীগের হচ্ছে প্রথম সভাপতি। 1907 সালে সুরাট বিচ্ছেদ হয়, মানে এই যে কংগ্রেসের 1907 সালের যে সুরাট বলা যায় মানে অধিবেশন 1907 সালের, তো এই সুরাটেই কিন্তু চরমপন্থী এবং নরমপন্থীতে কিন্তু কংগ্রেসের কিন্তু বিভাজন হয়ে যায়। 1928 সালে আমরা যদি দেখি সাইমন কমিশন কিন্তু ভারতে আসছে এবং এই কমিশনে কিন্তু কোনো ভারতীয় যেহেতু ছিলেন না, তো এক্ষেত্রে কিন্তু বয়কট করা হয় এই কমিশনটাকে 1928 সালে। তো অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এগুলো আমি চাইলে কিন্তু কোশ্চেন আকারে তোমাদের শুধু করাতে পারতাম। এখানে দেখো অনেকগুলো কিন্তু তোমাদের বিষয় কিন্তু কভার হচ্ছে রিভিশনের জন্য, ঠিক আছে? কোশ্চেনও আসবে, এভাবে কিন্তু তোমাদের অনেক বিষয় কিন্তু কভার হবে। নেক্সট দেখো, মুঘল সাম্রাজ্যের ভিত্তি বা সামরিক অভিযান। এবার বাবরের ধারাবাহিক যুদ্ধ এখানে আমরা প্রথমত দেখে নেব। যেমন হচ্ছে 1526 আমরা যদি দেখি পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে এবং ইব্রাহিম লোদিকে কিন্তু তিনি এখানে পরাজিত করছেন। ওকে, নেক্সট হচ্ছে 1527 সালে খানোয়ারের যুদ্ধ এবং এখানে তিনি রানা সংঘকে কিন্তু পরাজিত করেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। 1528 সালে যদি দেখি, সেটা হচ্ছে চাঁদেরি যুদ্ধ হচ্ছে, এখানে তিনি মেদিনী রায়কে পরাজিত করেন। এবং 1529 সালে ঘরঘরা যুদ্ধে কি করছেন? আফগান ও লোদিদের পরাজিত করছেন বাবর। এবং বাবরের মৃত্যু হচ্ছে কিন্তু 1530-এ। ঠিক আছে, মৃত্যুটা না মনে রাখলেও হবে, তবে এই সালগুলো যেমন হচ্ছে 1526 কানোয়ারা যুদ্ধ, 27-28 চান্দেরি অ্যান্ড হচ্ছে 1529 হচ্ছে ঘাগড়ার যুদ্ধ, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট হুমায়ুন থেকে যদি দেখি, তো হুমায়ুন বনাম শেরশাহ, তো 1539 সালে যদি দেখি হুমায়ুনের সঙ্গে চৌসার যুদ্ধ হচ্ছে কার? শেরশাহের, এবং শেরশাহ কিন্তু এখানে জয়ী হচ্ছে। এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ হচ্ছে, এখানেও কিন্তু শেরশাহ কিন্তু জিতে যাচ্ছে হুমায়ুনের সঙ্গে যুদ্ধে। 1555 সালে সিরহিন্দের যুদ্ধ, হুমায়ুন সিকান্দার সুরিকে হারিয়ে মুঘল সাম্রাজ্য কিন্তু পুনরায় কিন্তু তিনি এখানে ফিরে পাচ্ছেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট আরও কিছু বিষয় যেমন হচ্ছে মুঘল স্থাপত্য ও আধিপত্যের এখানে ম্যাট্রিক্স হিসাবে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সম্রাট আকবর, শাহজাহান অ্যান্ড হচ্ছে ঔরঙ্গজেব। তো আকবর থেকে যদি আমরা দেখি, আকবর থেকে সমসাময়িক ব্যক্তি যারা, যেমন হচ্ছে দুর্গাবতী, মহারানা প্রতাপ, তুলসীদাস এরা, এবং তার নির্মিত কিছু ইম্পর্টেন্ট স্থাপত্য যেমন হচ্ছে ফতেপুর সিকরি, পঞ্চমহল, তারপর হচ্ছে ইবাদতখানা, বুলন্দ দরওয়াজা, যেটা হচ্ছে এই বুলন্দ দরওয়াজা তিনি গুজরাট জয়ের পর কিন্তু আকবর কিন্তু এটা কিন্তু মানে তৈরি করেন। এছাড়া যেমন হচ্ছে বিজাপুর আকবরের সাম্রাজ্যের বাইরে ছিল। তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখা যাবেন, স্থাপত্যগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। শাহজাহানের আমরা যদি দেখি, শাহজাহান থেকে যেমন হচ্ছে কিছু স্থাপত্য এগুলো তোমরা মনে রাখবে এখান থেকে, যেমন হচ্ছে আগ্রায় হচ্ছে তাজমহল, তারপর হচ্ছে মতি মসজিদ, শীষমহল, এগুলো কিন্তু তিনি স্থাপত্য নির্মাণ করেন। দিল্লিতে যদি বলা হয় লালকেল্লা, জামা মসজিদ, তারপর হচ্ছে দিওয়ান ই খাস, তারপর হচ্ছে ময়ূর সিংহাসন, শাহজাহানাবাদ, এগুলো। লাহোরে তিনি শালিমার বাগ, এগুলো কিন্তু স্থাপত্য নির্মাণ করেন শাহজাহান। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়, এটা অবশ্যই মনে রাখবে তোমরা। জীবনের শেষ 27 বছরে দাক্ষিণাত্যে মারাঠাদের বিরুদ্ধে তিনি কাটিয়েছেন। এবং দীর্ঘতম মুঘল শাসক যদি বলা হয়, তো সেটা হচ্ছে ঔরঙ্গজেব। এখানে আরও একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে সাম্রাজ্য দক্ষিণ ভারতের তামিল অঞ্চল পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছিল এই ঔরঙ্গজেবের আমলে। তো এখান থেকে মুঘলের বিষয়গুলো আমরা দেখে নিলাম। এবারে কিছু আরও বিষয়, যেমন হচ্ছে ইতিহাসে লাইব্রেরি যুগান্তকারী কিছু গ্রন্থ আমরা এখানে দেখে নেব। যেমন হচ্ছে দ্য লাস্ট মুঘলের লেখক হচ্ছে উইলিয়াম ডাল রিম্পল। প্রসঙ্গ এখানে কি নিয়ে এই বইটা? এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন এবং
বাহাদুর শাহ জাফর সম্পর্কে কিন্তু এই বইটাতে রয়েছে। তো বইটা জিজ্ঞেস করা হয়। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে 1857, এটা কার লেখা? খুবই ইম্পর্টেন্ট এই বইটা, সেটা হচ্ছে বীর দামোদর সাভারকার। হিন্দ স্বরাজ বইটি কার লেখা? তো এটির লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী। এখানে কি রয়েছে? এখানে যদি দেখি আমরা, রাজীব তলোয়ার তার দ্য গান্ধী ম্যানিফেস্টো বইয়ের সমালোচনা করেছেন, এই বইটাতে সমালোচনা করেছেন। রামচরিত মানসের যদি কথা বলি, তো এটির লেখক হচ্ছে তুলসী দাস। তুলসী দাস হচ্ছে এই রামচরিত মানস লেখেন, তিনি আকবরের সমসাময়িক। এবং এছাড়াও তোমরা মনে রাখবে, মহাভারত হচ্ছে বেদব্যাস অ্যান্ড রামায়ণের লেখক হচ্ছেন বাল্মীকি। বুদ্ধচরিতের লেখককে? বুদ্ধচরিতের লেখক হচ্ছে অশ্বঘোষ। এবং তিনি এবং এখানে কি রয়েছে এই বুদ্ধচরিতে? এখানে কিন্তু গৌতম বুদ্ধের জীবনের নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই বুদ্ধচরিতে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট এই গ্রন্থগুলো, মাঝে মধ্যে তোমাদের আসে। নেক্সট আমরা দেখে নেব প্রাচীন ভারতীয় দর্শন, যেখানে বৌদ্ধ ও জৈন ধর্ম রয়েছে। তো প্রথমত আমরা বুদ্ধিজম দেখে নিই। তো বুদ্ধিজমে গৌতম বুদ্ধ যদি আমরা বলি, তো তিনি হচ্ছেন চীনের কনফুসিয়াসের সমসাময়িক। কিছু উপদেশ যেমন হচ্ছে চিন্তা এবং আচরণের শুদ্ধতা। প্রথম উপদেশ তিনি কোথায় দেন? তিনি হচ্ছেন সারনাথে দেন, যেটা কোথায় রয়েছে? বারাণসীতে অবস্থিত। পবিত্র স্থান যেমন হচ্ছে বোধগয়া, বিহার, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে কিন্তু যুক্ত। এবার হচ্ছে কিছু স্থান যেমন হচ্ছে কিছু বিভাগ, যেমন হচ্ছে হীনযান, মহাযান, তো হচ্ছে তৃতীয় যান যেমন হচ্ছে বজ্রযান, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হীনযান বা মহাযান এগুলো কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। যেমন এখানে শিল্পকলা থেকে দিয়েছে হচ্ছে মহাযান শাখার সঙ্গে কুষাণ সম্রাট কনিষ্কের সময় গান্ধার শিল্পকলা কিন্তু বিকাশ লাভ করে। জৈন ধর্ম থেকে যদি আমরা দেখি, তো জৈন ধর্মের টোটাল যিনি মানে তীর্থঙ্করের যদি সংখ্যা বলি, তো 24 জন হচ্ছে তীর্থঙ্কর টোটাল ছিল। এবং প্রথম যে তীর্থঙ্কর নাম হচ্ছে ঋষভনাথ। 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ এবং 24তম হচ্ছে মহাবীর। উপাধি হচ্ছে মহাবীরকে জিন বলা হয়, যার অর্থ হচ্ছে বিজেতা, মানে নিজের ইচ্ছার উপর বিজয়ী যিনি, তাকেই বলা হয় জিন। তো মহাবীরকে কিন্তু জিন বলে ডাকা হতো। 5টি মূল নীতি এখানে এই জৈন ধর্মে ছিল, যেমন হচ্ছে অহিংসা, সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, সত্য, তারপর হচ্ছে চুরি না করা, তারপর হচ্ছে ব্রহ্মচর্য, অপরিগ্রহ মানে সম্পত্তি থেকে দূরত্ব। এই 5টি নীতি কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয়, দিয়ে দিবে অপশনে যে কোনটি নয় বলবে, এখান থেকে একটা আলাদা বিষয় দেওয়া থাকবে, তো সেটা কিন্তু অ্যান্সার হবে। নেক্সট, জৈন মহাসভা ও ভারতের রাজবংশ। যেমন আমরা যদি জৈন মহাসভা দেখি, তো এখান থেকে আমরা 3টা দেখতে পাবো। যেমন হচ্ছে প্রথম মহাসভা হচ্ছে পাটলিপুত্র, যেটা কোথায় রয়েছে? পাটনায় রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে মথুরা এবং বলবিতে, যেটা কোথায়? গুজরাটে। তৃতীয় হচ্ছে বলবিতেই হয়। অ্যান্ড অনুগামী রাজা যদি আমরা দেখি জৈন ধর্মের উপরে, তো রাজা খারবেল। দক্ষিণ ভারতে বিস্তার, যেমন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের জৈন শুরু, ভদ্রবাহু দক্ষিণ ভারতে এই ধর্ম কিন্তু ছড়িয়ে দেয়। তো দক্ষিণ ভারতে কিন্তু ছড়িয়ে দেয় এই চন্দ্রগুপ্ত মৌর্যের জৈন গুরু হচ্ছে ভদ্রবাহু। তো তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে জৈন ধর্মের কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যও কিন্তু জৈন ধর্মের কিন্তু মানে পৃষ্ঠপোষকতা লাভ করেন। মৌর্য সাম্রাজ্যের আমরা কিছু কিছু ঝলক এখানে দেখি, যেমন হচ্ছে অশোকের 13তম যে রক মানে 13তম শিলালিপি, সেখানে কি রয়েছে? সেখানে হচ্ছে 261 খ্রিস্টাব্দে রাজা অনন্তকে পরাজিত করে কলিঙ্গ জয়ের বর্ণনা কিন্তু এখানে রয়েছে। তো অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কলিঙ্গ জয় কার সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে অশোকের সঙ্গে, এবং এটা কত সালে হয়? সেটা হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দ। অনেক সময় জিজ্ঞেস করা হয় এটা স্পেসিফিকভাবে যে কততম শিলালিপিতে জানা যায়, সেটা হচ্ছে 13তম যে শিলালিপি সেটাতে কিন্তু জানা যায়। নগরকটা কারা? নগরক হচ্ছে একটা পদ, যেটা হচ্ছে মৌর্য যুগের শহরের ভারপ্রাপ্ত আধিকারিক বা প্রভারী। ঠিক আছে, এই হচ্ছে বিষয় ছিল এখানকার। তো আজকে এখানেই এন্ড হচ্ছে সেশনটা। তো আশা করছি তোমাদের বিষয়গুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে? তোমাদের লাইক করবে অ্যান্ড শেয়ার করতে হবে।
অ্যান্ড আমার থেকে প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।